দিদি বলেন যে আমি এই দুর্নীতির কিছুই জানতাম না। সত্যি কি দিদি জানতেন না? দিদি সব জানতেন। পার্থ চট্টোপাধ্যায় বলেছে যে মানে আমি যে টাকাটা তুলেছি সে টাকাটা মমতা। না না, পার্থ চট্টোপাধ্যায় বললেন আমি কি একা টাকা নিয়েছি, মমতার কাছে কি যায়নি সেই ভাব? নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজনীতির পেছনে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের টুকরো টুকরো পেছনের কাহিনী প্রচুর জমে থাকে এবং সেই কাহিনী দিয়ে চেনা যায় মানুষগুলোকে, তাদের কাজকর্মকে এবং তার রাজনৈতিক ধ্যান ধারণাকে। আমরা বাংলার মনে মাঝে মাঝে ঠিক করেছি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আবহে, রাজনৈতিক আবহে 2026-এর নির্বাচন যখন দুয়ারে কড়া নাড়ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে টুকরো টুকরো ঘটনা মাঝে মাঝে আপনাদের কাছে নিয়ে আসবো। আজকে আমি এমন একজন মানুষকে ধরেছিলাম যার সম্বন্ধে বাংলার রাজনীতিতে প্রচলিত ধারণা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উইং কমান্ডার ছিলেন। সোনালী গুহ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সর্বক্ষণের ছায়াসঙ্গী ছিলেন, রাজনীতি করতেন। মমতা তাকে বিধানসভায় ডেপুটি স্পিকার করেছিলেন, ডাকাবুকো নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীকালে কোনো একটি নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন সোনালী গুহ। আর অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব করেছিলেন। দীর্ঘদিন তিনি জেলবাস করেছেন এবং তারপর জামিন পেয়ে তিনি সাম্প্রতিককালে বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর পার্থ চট্টোপাধ্যায় সোনালী গুহকে একটা ফোন করেছিলেন এবং সেই ফোন করে অনেক দুঃখ, অনেক আক্ষেপ তার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছিল সোনালী গুহর কাছে, সেটা ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। আমি এই খবরটা অনেক দিন ধরেই ট্র্যাক করছিলাম। আমার মনে হলো আজকে বাংলা মনের দর্শকদের রবিবারের বিকেলে একটা ছোট্ট কাহিনী আপনাদের কাছে শোনাবো, যেখানে সোনালী গুহর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের টেলিফোনিক কথাবার্তা কি হয়েছিল। আপনারা অনেকে বলতেই পারেন যে এরা কী এমন ব্যক্তিত্ব যে শর্মাবাবু আজকে বাংলার মনের বিকেলবেলা আপনি সোনালী গুহর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কী কথোপকথন হয়েছিল সেইটা আপনি বাংলার মনে তুলে আনছেন কেন? আনছি একটি কারণে, যে এখানে দাঁড়িয়ে, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস দলটা আদতে কীভাবে নির্মাণ হয়েছিল, দলের ভেতরে স্ট্রাকচারটা কী ছিল এবং দলের ভেতরে কী কারবারটা চলতো, যেটা প্রকাশ্যে আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সেটাকে সাপ্রেস করে রাখেন। দেখুন, এরা দুজনেই ছিলেন একদম কোর টিমের মেম্বার। সোনালী গুহ একদম মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি বাড়ির সদস্য ছিলেন। পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের দ্বিতীয় ব্যক্তি ছিলেন এবং সবথেকে ট্রাস্টেড লেফটেন্যান্ট ছিলেন। আজকে সেই বৃত্ত থেকে দুজনেই অনেকটা ছিটকে গেছেন। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন জেলে থাকার পর যখন বাড়ি ফিরেছেন, তখন স্বাভাবিকভাবে তার ইনার সার্কিটে থাকা সেই মানুষটিকে সোনালী গুহকে পার্থ চট্টোপাধ্যায় ফোন করেছেন সোনালী গুহর কথা অনুযায়ী, এবং ফোন করে তাদের মধ্যে কিছু কথা হয়েছে, যে কথাগুলো আমার মনে হয়েছে যে বাংলার মনের দর্শকদের শোনানো দরকার। আমার সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা মনে হয়েছে সেই জায়গাটাই দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করলাম, যেখানে পার্থ চট্টোপাধ্যায় সোনালী গুহকে বলছেন যে আমি যে টাকাগুলো নিয়েছিলাম সেই টাকাগুলো কি মমতা পাইনি, পেয়েছে কি পাইনি সেটা তো তর্কের ব্যাপার, সেটা মমতা বলবেন আমি পাইনি, পার্থ চট্টোপাধ্যায় হয়তো বলেছেন কিনা জানি না সোনালী গুহকে যে সরাসরি এই টাকা গিয়েছিল মমতার কাছে, মমতা কি কিছুই পাইনি। অর্থাৎ আদতে যে চাকরি বিক্রির টাকাটা সর্বোচ্চ স্তরে রোটেট করেছিল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেটাকে আড়াল করার চেষ্টা হয়, বলা হয় যে যিনি চুরি করেছেন তিনি ব্যক্তিগতভাবে চুরি করেছেন। পার্থ চট্টোপাধ্যায় যে চাকরি বিক্রিতে টাকা তুলেছেন, তৃণমূল কংগ্রেসকে বারবার এই ইন্টারপ্রিটেশনটা করায় ওটা তার ব্যক্তিগত ব্যাপার। বা জ্যোতিপ্রিয় মল্লিক যখন বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে, খাদ্য কেলেঙ্কারিতে তার সম্বন্ধে অভিযোগ উঠেছিল, সেই একই কথা বলা হতো, যদি কিছু করে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক বলুন, পার্থ চট্টোপাধ্যায় বলুন, এরা যে টাকাটা বাজার থেকে তুলেছিলেন বলে এমনই অভিযোগ রয়েছে, সে টাকাটা কি এমনি এমনি তুলতে পারতেন যদি তারা তৃণমূলের নেতামন্ত্রী না হতেন? কখনোই না। ফলত স্বাভাবিকভাবে সেই নিয়ে কোনো জল্পনা কল্পনাও চলতে পারে না, মানুষের ধারণা এই নিয়ে খুব স্পষ্ট। আমি সেটা প্রকাশ করার জন্য আজকে ইন্টারভিউটা প্রকাশ করছিলাম। আমি সরাসরি সোনালী গুহকে গতকাল আজকে বিকেলবেলায় ফোন করেছিলাম কেমন আছেন জানার জন্য, রাজনীতিতে আছেন কি না, পার্থ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে খোঁজ নিচ্ছিলাম। যে সাম্প্রতিককালে গত 2-3 সপ্তাহ পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ক্যামেরার বাইরে, আউট অফ ফোকাস, সংবাদ মাধ্যম তার ইন্টারভিউ নিচ্ছেন না, তার কথা বলছেন না। পার্থ চট্টোপাধ্যায় শোনা গিয়েছিল তিনি বেহালা পশ্চিমে সম্ভবত সেখানকার
তিনি যাবেন, তার ভোটারদের সঙ্গে তিনি মোলাকাত করবেন, কিন্তু সেখানে যাচ্ছেন না। মধ্যিখানে শোনা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় পড়ে গিয়ে অসুস্থ হয়েছিলেন। কোথায় পার্থ চট্টোপাধ্যায়? এই খোঁজ করতে গিয়ে আমি সরাসরি চলে গিয়েছিলাম সোনালী গুহর কাছে, এবং সোনালী গুহর সঙ্গে আমি টেলিফোনে কিছু কথা বলেছিলাম। আমার মনে হয়েছে কিছু ইন্টারেস্টিং তথ্য আছে এই ইন্টারভিউটার মধ্যে। আমার ইন্টারভিউ বলবো না, কথোপকথন বলবো। সেই কথোপকথনে সোনালী গুহ বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় দুঃখ করে বলছেন যে আমি এতদিন জেলে ছিলাম, কার সঙ্গে দল করেছি, মহিলা একবার খবর পর্যন্ত নেননি, অথচ টাকা কি মমতার কাছে যায়নি। প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। আজকে আমি বাংলার মনে সোনালী গুহর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যে কথোপকথন হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে সোনালী গুহর সঙ্গে আমি যে কথা বলেছি, যে আলোচনাটা করেছি, যে প্রশ্নগুলো করেছি, কি বলেছেন সোনালী গুহ খুল্লা আজকে বাংলার মনে খোলা মনে কি বলেছেন শুনুন। আচ্ছা, না মনে বেঁচে আছি। বেঁচে আছেন? হ্যাঁ। আচ্ছা, বলছি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হলো নাকি? পার্থ চট্টোপাধ্যায় যেদিন বেল পেলেন সেদিন বেরিয়ে আমাকে ফোন করেছিলেন। খুব আচ্ছা, কাঁদছিলেন ভদ্রলোক। কাঁদছিলেন? পার্থ চট্টোপাধ্যায় তো মমতাদির বাড়ির অনেককেই চাকরি দিয়েছেন। হ্যাঁ। সে অভিষেকের মামাবাড়ি থেকে বাবুন ব্যানার্জি পর্যন্ত সবাইকে চাকরি দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় আমাকে বললেন আমি কাকে চাকরি দিইনি বল। আচ্ছা। আর আমি কি টাকাটা একা নিয়েছি সোনালী? মমতা কি সেই ভাগ পায়নি? হুম। আমি বললাম সেটা তো তুমি বলতে পারবে পার্থদা, তুমি কি নতুন দল করবে? বললেন দেখ আমি তো অত পরিশ্রম করতে পারবো না, এখন বয়স হয়েছে। আর আমি বললাম তুমি দল করলে আমি আছি, কিন্তু আমরা তোমাকে সাপোর্ট দিয়ে, তুমি নিজে জিতেছো, আমরাও জিতেছিলাম, সেই সময় তুমি বিরোধী দলনেতা ছিলে। আমরা তোমাকে সাপোর্ট দিতাম বলেই তো তুমি তখন সাহসটা পেতে। তখন বললেন যে দেখ আমি তো এখন আর অত পরিশ্রম করার মতো ক্ষমতা নেই, আসলে উনি তো একটু ভারী, একটু মোটা সোটা। তখন বললেন যে আমি দল গঠন করলে তোদের জানাবো। মানে পার্থ চট্টোপাধ্যায় এমনই কি হতে পারে যে তিনি নতুন দল তৈরি করলেন? কি হবে দাদা, সেটা তো একসময় মমতাদি দেখলেন যে তৃণমূল কংগ্রেসটা করা দরকার, কারণ তখন কংগ্রেস কংগ্রেস সিপিএম কে মারছে, সিপিএম এর লাগছে না, সিপিএম কংগ্রেসকে মারছে, সিপিএম এর লাগছে না, গটাপ খেলা। মমতাদি একসময় বললেন যে আমি নতুন দল গঠন করবো। আমরা বললাম দলের কি নাম রাখবে দিদি? বললো আমরা সব এক একটা করে নাম বলছি, নব কংগ্রেস, অমুক কংগ্রেস। হঠাৎ দিদি কিন্তু ওই প্রতীকটা দিদি আঁকেননি, এঁকেছিলেন কে একজন। দিদি বললেন আমি তৃণমূল কংগ্রেস নাম রাখবো। দিদি ছিলেন এই তৃণমূল কংগ্রেস মানে গঠনের দেবকী, আর আমরা হাজার হাজার যশোদা। সোনালী, একটা কথা বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় মানে জেল থেকে বেরিয়ে পার্থ চট্টোপাধ্যায় ফোন করেছেন না আপনি ফোন করেছিলেন? পার্থ চট্টোপাধ্যায় ফোন করেছিলেন। আচ্ছা, উনি কি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে জেলের মধ্যে? না, উনি খুব কাঁদলেন, বললেন এমন অসভ্য মহিলার সঙ্গে আমি দল করতাম যে আমাকে আমি জেলে থাকাকালীন আমাকে একবার দেখতেও আসেনি। মানে কোনো টেলিফোন করেননি? পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে এসে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন কোনো? সেটা তো বলতে পারবো না। উনি খুব কাঁদছিলেন। তখন আমি বললাম তাহলে আমার অবস্থা ভাবো পার্থদা, আমরা কি একজন মহিলার সঙ্গে। দেখুন পার্থ চট্টোপাধ্যায় ওনাকে স্নেহ করতেন, পার্থ চট্টোপাধ্যায় ওনাকে নাম ধরে ডাকতেন, আর উনি মমতাদি পার্থদাকে বলতেন পার্থদা। পার্থদা মোর সিনিয়র দেন দিদি। পার্থদা বললেন আমি কি অসভ্য মহিলার সঙ্গে দল করতাম রে। নিজে বলেছেন এটা? হ্যাঁ, কি অসভ্য মহিলার সঙ্গে দল করতাম রে আমরা। আমি বললাম তাহলে আমার কথা ভাবো, আমি কি করিনি ওনাকে। হ্যাঁ। আচ্ছা, একটা সোনালী একটা কথা বলুন, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় যখন জেল থেকে ফিরলেন, অর্থাৎ যখন বেলে ছাড়া পেলেন, বাড়িতে ফিরলেন, তখন প্রচুর মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার বাড়িতে ছিল, বাড়ির বাইরে ছিল, বাড়ির ভেতরে ছিল, প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করা হলো দেখলাম। এরা কারা? তৃণমূলের পক্ষ থেকে করা হয়নি নাকি পার্থ চট্টোপাধ্যায় নিজের লোকেরা এটা করেছে যখন বরণ করলেন? দেখুন পার্থ চট্টোপাধ্যায় তো দিদি বলেন যে আমি দুর্নীতির কিছুই জানতাম না। সত্যি কি দিদি জানতেন না? দিদি সব জানতেন। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে মানে আমি যে টাকাটা তুলেছি সে টাকাটা মমতা। না, পার্থ চট্টোপাধ্যায় বললেন আমি কি একা টাকা নিয়েছি, মমতার কাছে কি যায়নি সেই ভাগ? আচ্ছা, সেটা ভাগ কিভাবে পৌঁছেছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে ব্যক্তিগতভাবে টাকা নেন না। নেন না, কিন্তু দেখুন সন্ময়দা, উনি তো 26 দিন অনশন করেছিলেন। 26 দিন অনশন করার পর আমি তখন ওনার অনশনে অংশগ্রহণ করেছিলাম। 4 দিনের দিন আমি অসুস্থ হয়ে পড়লাম, আমাকে বেলভিউতে নিয়ে গেল। আমি ওখানে জল খেয়ে নিলাম, জল খেয়েই তো অনশন নেবো। তাহলে 26 দিন অনশন করার পরও মমতাদির 2 কেজি ওজন বেড়ে গেল কি করে? আচ্ছা, আমাকে তো আপনাদের এখন আমাদের দল করেন সজল ঘোষ আমাকে একটা প্রশ্ন করেছিল যে বলো তো দিদি মমতাদি কিছুই খেত না? আমার সামনে তো খেত না, বিশ্বাস করুন আমার সামনে কোনোদিনও দিদি এক ঢোক জলও খাননি।
আচ্ছা। কিন্তু দিদির ভাইয়ের বউরা আসতো, দিদি সেই সময় সুকৌশলে দিদি চলে যেতেন বাথরুমে, আমার বাথরুম পেয়েছে, ইস বড্ড বাথরুম পেয়েছে, দিদি চলে যাও, বাথরুম চলে যাও। তাদের ধর্ণা মানে অনশন মঞ্চে তো আপনারা দেখেছেন সবকিছুই ছিল, যেমন কি বলে ওই অভিনেত্রীদের যেমন ভ্যানিটি কেসে টয়লেট থাকে ওইরকম টয়লেট ছিল, তারপরে আরো আর্টিফিশিয়াল টয়লেট তৈরি করা হয়েছিল। দিদির 2 কেজি ওজন বেড়ে গেল কি করে? আসলে গান্ধীজি, আমি তো গান্ধীজিকে চোখে দেখিনি, আর গান্ধীজি 21 দিন অনশন করেছেন আমি যতদূর জানি। সেই রেকর্ডটা দিদি ভাঙতে চাইলেন। দিদি তো সবসময় নিজে রেকর্ড করতে চান। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি এই প্রসঙ্গে, পার্থ চট্টোপাধ্যায় বারবার ফিরে আসছি কেন? পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে একটু মানে মিডিয়ার অ্যাটেনশনের বাইরে। পার্থবাবু কি এর মধ্যে আর দলে নতুন করে ঢোকার চেষ্টা করছেন বা দলের সঙ্গে কারুর সঙ্গে লিয়াজও করেছেন? আপনি কিছু খবর পেয়েছেন? উনি তো আমি দেখি কুণাল ঘোষ যে তৃণমূলের এখন মুখপাত্র, কুণাল ঘোষের নাকি পা ভেঙে গেছিল না কি হয়েছিল, উনি কুণাল ঘোষকে দেখতে গেছিলেন। কে, পার্থ চট্টোপাধ্যায়? হ্যাঁ, আমরা তো টিভিতেই দেখেছি। না, পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষের বাড়িতে গিয়েছেন কুণালকে দেখতে? কুণাল ঘোষ হাসপাতালে ছিলেন তখন পার্থ চট্টোপাধ্যায় দেখতে গেছিলেন। আচ্ছা, এখন পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কি তৃণমূল কংগ্রেসের কারুর সঙ্গে যোগাযোগ করছেন, মানে যাতে নিজের জায়গাটা? আমি এখন বলতে পারবো না, আমি তো তৃণমূল কংগ্রেস করি না, আমি তো আউট অ্যান্ড আউট বিজেপি করি। বেহালায় গেছেন না, মানে পার্থ চট্টোপাধ্যায় বেহালায় নিজের কেন্দ্রে কি যাচ্ছেন, যাওয়া আসা শুরু করেছেন? সেটা আমি তো বেহালা পূর্বের বাসিন্দা, মানে আমার বাপের বাড়ি বেহালা পূর্বে, উনি তো বেহালা পশ্চিমের বিধায়ক। হ্যাঁ, মানে তারপরে আর আপনার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগাযোগ? না, কোনো যোগাযোগ হয়নি। আচ্ছা, এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থান সম্বন্ধে কিছু খবর রাখতে পেরেছেন না? না। মানে উনি যে ফোন করেছিলেন, আপনি ঘুরিয়ে ফোন করছেন না কেন? একবার বলছেন না কেন যে পার্থদা আপনার শারীরিক কুশলতা কেমন? তাহলে তো বাংলার মানুষ জানতে পারে। কেন পার্থ চট্টোপাধ্যায় থেকে ক্যামেরাটা ঘুরে গেছে কেন? এটা আমাকে ভাবাচ্ছে। প্রথম জেল থেকে বেরোনোর পর প্রচুর মিডিয়া তার বাড়িতে দৌড়েছিল। গত 15 দিনে কিন্তু আমি দেখছি না যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো মিডিয়ার কোনো কানেকশন। তাহলে কি তৃণমূলের তরফ থেকে মিডিয়াকে বারণ করে দেওয়া হয়েছে যে ওকে অ্যাটেনশন না দেওয়া হোক? এটা কিন্তু আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে। আমার মনে হওয়াটাই সত্যি কথা নয়, কিন্তু যেটা মনে হচ্ছে আমি সেটা আপনার সঙ্গে শেয়ার করলাম। দেখুন, আমি একটা কথা বলতে পারি সন্মান, আমি যখন তৃণমূল করি না, আমি এখন বিজেপি করি, আউট অ্যান্ড আউট বিজেপি করি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন, উনি করেছিলেন আমাকে ফোন। তখন আমি বললাম যে পার্থদা তোমার কি খবর? পার্থ তখন খুব কাঁদলেন, বললেন আমি অসভ্য মেয়েটার জন্য আমরা এতদিন দল করেছি, বা এই অসভ্য মেয়েটার সঙ্গে দল করেছি, যে একবার আমার এই জেলে থাকাকালীন একবার আমার খবরও নিল না। আমি ওদের কাকে চাকরি দিইনি বল? আমি বললাম কাকে চাকরি দিইনি? হ্যাঁ, আমি বললাম যে তুমি ওদের কাকে চাকরি দাওনি, আমি তো সব জানি। আমি যদি মুখ খুলি শোনা ওই গভর্নমেন্টেই পড়ে যাবে। আমি এমন কিছু জানি। একটা কথা বলুন তো, আমার কাছে এরকম একটা ওভার ইয়ার করলাম, আপনি বোধহয় কোনো ইন্টারভিউ বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে ফাঁসানোর ব্যাপারে ওই রয়্যাল ফ্যামিলির কোনো মহিলার অবদান আছে, মানে? হ্যাঁ, পার্থ চট্টোপাধ্যায় নিজে আমাকে বলেছেন। কি বলেছেন? পার্থ চট্টোপাধ্যায় বলেছেন আমাকে কে পাঠালো জেলে জানিস? কে পার্থদা? বললেন লতা ব্যানার্জি, মানে অভিষেক ব্যানার্জির মা। কেন, তার কি স্বার্থ? তার ভাইকে চাকরি, পার্থদার ক্ষেত্রে আমি জানি না, কিন্তু আমি জানি যে আমি দেখুন টিকিট না পেয়ে তো বিজেপিতে গেছি। বিজেপি আমাকে টিকিট দিতে চেয়েছিল, ওই বিজয় বর্গীয় সাহেব আমাকে টিকিট দিতে চেয়েছিলেন। তখন আমি বিজেপি পার্টি অফিসে বসে বলেছিলাম দূর, আমি বিজেপি টিকিট নেবো না, সত্যি কথা বলছি। তখন বিজয় বর্গীয় সাহেব বললেন যে আপনি বিজেপি অফিসে দাঁড়িয়ে বলছেন? আমি বললাম হ্যাঁ, আমি তো বিজেপিকে সত্যি কথা সম্মান দেয়, এটা আপনারা নামান না। আমি তো বিজেপিকে আমতলা বলে আমাদের একটা কেন্দ্রের মধ্যে একটা জায়গা পড়ে, সাতগাছিয়া কেন্দ্র, আমি 145 সাতগাছিয়া থেকে 4 বার নির্বাচিত হয়েছি। আমি বললাম আমি তো আমতলাতে বিজেপিকে বান্ডিল করে দিয়ে এসেছি। তখন বিজয় বর্গীয় সাহেব বলছে আপনি বিজেপি পার্টি অফিসে সাহেব আমাকে আপনারা কি পারেন? আমার প্রাণটাই তো আছে, প্রাণটা কেড়ে নিতে পারেন, আর তো আমার কিচ্ছু নেই, আর সম্মানটা আছে। সম্মান বিজেপি দেবেন আমি জানি। সোনালজি, একটা কথা জিজ্ঞেস করি, আমি মানে একটু খুললাম আপনাকে জিজ্ঞেস করছি কতগুলো প্রশ্ন। আমি তো দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি জান লড়িয়েছেন, আমি প্রচুর ইতিহাস জানি, আপনার রাজনৈতিক ক্যারিয়ারের ইতিহাস জানি। আপনি ডেপুটি স্পিকার হয়েছিলেন, আপনি প্রত্যেকটা মানে পুলিশের থানায় গিয়ে যেভাবে মানে ভূমিকা পালন করতেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা বা ইঙ্গিত ছিল। কোনো জায়গায় কি মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করে নিজে না সোনালি থাম, এতটা বাড়াবাড়ি করিস না? মানে আপনি না, মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট বারণ করতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ডাইরেক্ট করেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তখন পার্থ চ্যাটার্জি আমাদের অপোজিশন লিডার, তো পার্থদাকে দিয়ে বলাতেন যে সোনালি কি করছে পার্থদা, সোনালিকে একটু বারণ করুন। তখন পার্থদা বলতো তুই কি করছিস, তুই থানায় গিয়ে পুলিশকে হুমকি দিচ্ছিস। তখন আমি বললাম পার্থদা আমি তো একজন মহিলা, আমার সঙ্গে আমি গেলেই আমার সঙ্গে প্রেস যেত। তখন যে ওসি যাকে আমি গালাগাল দিয়েছি, যেটা আপনি বলছেন শুদ্ধোধন বোস, সে বলছেন তোদের এমএলএ এর বড্ড ফটো তোলার শখ না, ফটো তুলতে আমার এখানে আসতে বল। তিনি তখন বাথরুমে দাঁড়িয়ে বাথরুম করছেন।
তখন আমার মাথাটা গরম হয়ে গেল, উনি বলছেন এই কথা যে ফটো তুলতে হলে আমার এখানে আসতে বল। তখন আমি, দেখুন আমিও তো একটা রক্ত মাংসে করা মানুষ, আমি তো একজন বিবাহিত মহিলা। তখন আমি একটা স্ল্যাং বললাম যে জানিস তোকে আমি কি করতে পারি। তারপরে হাওড়াতে একটা ঘটনা, সেটা আপনি জানেন কিনা জানি না, হাউজিং এর হাউজিং এ দেবপ্রকাশ তিওয়ারি বলে আমার কাকি ভাই ছিল। বেদ আমাকে একবার ফোন করলো, বেদ আমাকে বললো যে দিদি এরাই বলে এক ডাক্তার আছেন, আমি ঠিক জানি না ফ্ল্যাট গুলো কাদের, বললো ডক্টর। আমি এই ঘটনাটাকে কোনো আপনার মানে আমি চাইছি না, আমি যেটা বলতে চাইছি আপনাকে দিদি সেটা হচ্ছে যে দেখুন আপনি দলটা ছাড়া পর কোনোদিন কি মমতার কাছ থেকে কোনো আহ্বান পাননি যে তুই ফিরে আয়? না 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 না, কোনোদিন পাননি? না কোনোদিন না, একবারের জন্য। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, আমার মানে আপনার সঙ্গে খুললাম খুললে আলোচনা করছি বলে বলছি, এই যে আপনি বলছেন না যে পার্থ চট্টোপাধ্যায় কাকে চাকরি দেননি, মমতার পরিবারের কাউকে চাকরি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়? হ্যাঁ, মমতাদির বোনের বরকে, তারক গায়নকে, যার মেয়ে অদিতি গায়নকে দেখা গেল মেসিকে ঘিরে রয়েছে। আচ্ছা, বোনের বরকে কে চাকরি দিয়েছেন? পার্থদা? পার্থ চট্টোপাধ্যায়। আচ্ছা, কোথায় চাকরি দিয়েছেন? অ্যান্ড্রুলে, পার্থদার নিজের কোম্পানি, পার্থদা অ্যান্ড্রুলের জেনারেল ম্যানেজার। বাবুন ব্যানার্জি মমতাদির ছোট ভাই, তারপরে লতা ব্যানার্জির নিজের ভাই নিহার মুখার্জি। এদের কি পার্থদা চাকরি দিয়েছেন? কোথায় চাকরি দিয়েছেন এদের? দেখুন চাকরি পেলে তো বাড়িতে একটা আনন্দ উৎসব হয়। আমরা দিদি বলতো যে বাবুন জানিস তো আজকে থেকে চাকরিতে ঢুকে গেল। কোথায় চাকরি পেলে দিদি? বলে পার্থদার কোম্পানিতে। আচ্ছা, তারক জানিস তো আজকে চাকরি করছে, তারকের বইয়ের নাম হচ্ছে ন্যান্টি, মানে দিদির ছোট বোন। কোথায় চাকরি করছে দিদি? বলছে পার্থদা দিয়েছে। পার্থদা দিয়েছে মানে অ্যান্ড্রুলে, তখন তো আর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন না। মানে পার্থ চট্টোপাধ্যায় যাদের চাকরি দিয়েছেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেরও আছে। আচ্ছা, একটা খবর বাজারে শোনা যায়, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি মনে হলে উত্তর দেবেন, না হলে উত্তর দেবেন না, মানে আমি জাস্ট জিজ্ঞেস করছি আপনার কাছে, সেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় পেছনে পুলিশ লেলিয়ে দেওয়ার, নির্দিষ্ট ওই ডেপুটি ডিএসপি বা ওই সব র্যাঙ্কের অফিসারদের দিয়ে তথ্য সংগ্রহ করে, এটা রয়্যাল ফ্যামিলির ভাইপো তথ্য কালেক্ট করে ইডির কাছে দিয়েছেন। খবরের কি কোনো সত্যতা আছে আদৌ? এই খবরটা আমি শুনেছি কোনো এক সাংবাদিক বন্ধুর কাছে। দেখুন পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবো না, তবে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু ওই পরিবারের সবাইকে, কাকে বাড়ির কাজের মেয়ে বলতে নেই, পরিচারিকার বরকে চাকরি দিয়েছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পরিচারিকার বরকে চাকরি দিয়েছেন? হ্যাঁ, সীমার বরকে চাকরি দিয়েছেন। আচ্ছা, মানে এগুলো তো সবই সরকারি চাকরি না কিছুটা বেসরকারি চাকরি? অ্যান্ড্রিউলের চাকরির কথা? সব অ্যান্ড্রিউলে দিয়েছে। আর আপনারা কৃষ্ণকে ধরছেন না কেন? মুরারি চক্রবর্তীর ভাই, যে 21শে জুলাই নিহত হয়েছিলেন, মুরারি চক্রবর্তী শহীদ হয়েছিলেন। আচ্ছা, তিনি কিন্তু সরকারি চাকরি পেয়েছেন। আমি যখন বিজেপি করি বিধানসভায় গেছি, তখন কৃষ্ণ গুটি গুটি পায়ে আমার কাছে এলো। তখন আমি বললাম কিরে কৃষ্ণ কেমন আছি? বললো ভালো আছি দিদি, তোমার কোনো দরকার হলে আমাকে বলবে। তখন বললো, আমি বললাম যে তুই বলছিস যে কথা, তোকে তো দিদি পার্থদাকে দিয়ে সরকারি চাকরি দিয়েছে। তখন কৃষ্ণ বলছে আমাকে, আমার দাদা প্রাণটাও তো দিয়েছে দিদি। আচ্ছা, মারাত্মক কথা শোনালেন সোনালিদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শুধু এইটুকু আপনার কাছে বলবো যে মাঝে মধ্যে আপনাকে ফোনে বিরক্ত করবো কেন, আপনার কাছে অবশ্যই করবেন, আপনার কাছে অজানা সমস্ত তথ্য আছে অনেক। আমি এমন কিছু তথ্য জানি সন্ময়দা, যেটা শুনলে গভর্নমেন্ট টাপল হয়ে যাবে। আচ্ছা, কিন্তু বলবেন না, তাই তো? না।